আমি একটা কথা বিশ্বাস করি যে মেধাবীরা হেরে যায় কিন্তু পরিশ্রমের জিতে যায়। সেকেন্ড টাইমারদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে কটু কথা। সেকেন্ড টাইমারদের অনেক অপমান, লাঞ্ছনা সহ্য করতে হয়। সেকেন্ড টাইমারদের বলি তারা হলো পরীক্ষিত যোদ্ধা। যেমন কি তুমি জীবনে একবার হেরে গেছো, এর মানে এই নয় যে তোমার জীবন শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি এহসানুল হক, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ। আজকে আমি প্রথমেই সময় নিয়ে নিচ্ছি। আজকের দিনটা অনেক স্পেশাল, কারণ আজকে আমার এই পাবলিকান হওয়ার স্বপ্নটা পূরণ হয়েছে। এবং আমার অনেক ইচ্ছা ছিল যে আমি এডুকেশনের সম্বর্ধনা অনুষ্ঠানে এসে সবার সামনে স্পিচ দিব এবং ভাইদের কৃতজ্ঞতা জ্ঞাপন করব। মহান আল্লাহর অশেষ রহমতে এটা সফল হয়েছে। যাই হোক, আমার অ্যাডমিশন জার্নিটা এত সহজ ছিল না। আমি একজন সেকেন্ড টাইমার, সাথে একজন ব্যাক বাঞ্চার। আসলে আমি কখনো আমার পড়ালেখা নিয়ে সিরিয়াস ছিলাম না। আমি ছোটোবেলা থেকে অনেক কম পড়ালেখা করছি। আমার একটা টার্গেট ছিল যে আমি শেষে পাবলিকান হব। আমি আমার ফ্যামিলির পঞ্চম পাবলিকান। যাই হোক, আমি প্রথমে ফার্স্ট টাইমে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলাম। তারপর আমার কোনো ইচ্ছা ছিল না যে আমি সেকেন্ড টাইম দিব, বাট কোন মনের কোন একটা আর কি ক্ষোভ ছিল যে আমি রাবিয়ান হতে পারলাম না। আর তার থেকে একটা বড় ক্ষোভ ছিল যে আমি এডুকেশনে মানে ফার্স্ট টাইমে কেন আমি এডুকেশনের কথা জানলাম না, কারণ আমার ফ্যামিলি থেকে আমি তৃতীয় যে এডুকেশনে পড়ে চান্স পাইছে। আমার বোন আছে, একটা লতে পড়ে গোপালগঞ্জে, আর একটা রাবিতে পড়ে ইসলামের ইতিহাসে। আমি ফার্স্ট টাইমে দেখেছি যে তারা এডুকেশনে পড়ে অনেক ভালো করেছে, কিন্তু আমি ফার্স্ট টাইমে এডুকেশনের খোঁজ জানতাম না বিধায় আর কি ভর্তি হয়নি, যার জন্য আমি আমার দুর্বলতাগুলো কাটাতে পারিনি, যার জন্য আমি ভালো করতে পারিনি। তবে আমি গুচ্ছবুচ্ছ একটা বিশ্ববিদ্যালয়ে ছিলাম। তারপরে আমি যখন অ্যাডমিশনের 2.5 মাস সময় আছে, তখন আমি সিদ্ধান্ত নিই যে আমি সেকেন্ড টাইম দেবো। এর প্রধান কারণ ছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 72 ব্যাচের সেন্ট্রাল ওরিয়েন্টেশন ছিল। সেটা দেখে আমার অনেক খারাপ লাগে। আর আমার মনে হয় যে না, আমি জীবনে একটা সুযোগ নিই। আর আমার জীবনে আরেকটা আক্ষেপ ছিল, একটা আক্ষেপ, যে আমি কেন ফার্স্ট টাইমে এডুকেশনে ভর্তি হলাম না, আর যার জন্য আমি আজ রাবেন হতে পারলাম না। তারপর আমি সেই আমার জীবনের সর্বোচ্চ রিস্ক এটা আমি নিয়ে আইনি। আমি আমার বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমার ক্লাস এবং আমার অ্যাসাইনমেন্ট এইগুলা স্কিপ করে আমি 7ই অক্টোবর বাসায় চলে আসি এবং এডুকেশনের কোর্স কিনি, সেকেন্ড টাইম অফ ডিস্ট্রিক্ট ব্যাচ 2.0। তারপর আমি আমার প্রিপারেশন শুরু করি। এখানে আমি যত এডুকেশন সম্পর্কে বলবো কম হয়ে যাবে। এবং এডুকেশন আসলে কথাই নয়, কাজে বিশ্বাসী। এডুকেশন আসলে যতটুকু আমরা চেয়েছি তার থেকে দ্বিগুণ দিয়েছে। এডুকেশনের পড়ানোর স্টাইলটা অসাধারণ। আমি নিঃসন্দেহে বলতে পারি যে বাংলাদেশে যদি কোনো কোচিং সেন্টার সেরা থাকে, তার ভিতরে এডুকেশন ওয়ান অফ দ্য বেস্ট। বিকজ এডুকেশনের টিচিং প্যানেলটা অনেক ডেডিকেটেড। যেমন আমি প্রথম থেকে শুরু করি। এডুকেশন বিষয়ক যেমন মহসিন ভাইয়া, সে এমনভাবে শিখিয়েছে, মহসিন ভাইয়া, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে শিখিয়েছে, এমনকি ভয়েল পর্যন্ত শিখিয়েছে। যার ফলে আমরা আমরা যারা দুর্বল স্টুডেন্টস ইংলিশে, বিশেষ করে আমরা তো গ্রাম এলাকা থেকে উঠে আসি, যার ফলে ইংলিশের ছোটোবেলা থেকে দুর্বলতা ছিলাম। যার ফলে এগুলো অনেক সহজেই কেটে যায় এবং আমরা ইংলিশে দক্ষ হয়ে উঠি। আর মহসিন ভাই ইংলিশের মতো একটা কঠিন সাবজেক্ট যে এত সহজে পড়ানো যায়, এটা আমি মহসিন ভাইকে না দেখলে বুঝতাম না। যেমন আমার মনে পড়ে যে মহসিন ভাই ক্লাসের ভিতরে বলতো, একটা সাবজেক্ট আর এগ্রিমেন্টের একটা পার্ট ছিল যে নো নানের কথা ভুললা যান। এই কথাটা ভাই আর আমার কানে এখনো বাজে। আর এডুকেশনের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যখন ইচ্ছা ক্লাসটা দেখতে পারবেন। আর দ্বিতীয়ত বাংলা, ফার্স্ট টাইমে আমি একটু বাংলায় দুর্বল ছিলাম। যেমন ফার্স্ট টাইমে গুছছে আমি বাংলায় মাত্র 17 পাইছি, যার ফলে আমার সিরিয়ালটা পিছাই গেছে। এই একটা ক্ষোভ ছিল। আর যার জন্য আমি সেই ক্ষোভেই চান্স পাই এখন আমি কিন্তু বাংলায় অধ্যয়নরত। যেমন আমার দেখা সুফিয়ান স্যার আমার দেখা বাংলার সেরা শিক্ষক, কারণ তিনি বাংলাকে এমনভাবে পড়ান যে জিনিসটা সহজ লাগে। যেমন আমি মাঝে মধ্যে ক্লাস করতাম, আমার আম্মু আমার পাশে বসে থাকতো, আম্মু বলতে আমি বুঝে গেছি, এমন একভাবে পড়াতো। আর সুফিয়ান ভাইয়ের নোট হলো বাংলাদেশ সেরা। স্যার এমনি স্যারের মতো এত ঘুষিয়ে নোট করে কেউ পড়াবে না, আমি যতদূর জানি। স্পেশালি ফাহাদ ভাইয়ের কথা না বললেই নয়। ফাহাদ ভাইয়ার ম্যারাথন ক্লাসগুলো ছিল একদম লাইফ সেভিং। যেমন পরীক্ষার আগে ভাত ভাত তো রেকর্ড করে ফেলছিল ম্যারাথন ক্লাস নিয়ে। ম্যারাথন ক্লাস থেকে আমরা অনেক কমন পেয়েছি। এই কমন যেমন আমি লাস্টে গুস্তার এক্সামের আগে 3 ঘন্টা কি 4 ঘন্টার একটা ক্লাস নিয়েছিল, ওইটা থেকে 11টা কমন পেয়েছি। আর আর আইকিউ ক্লাসের ক্ষেত্রে ভাইটার নাম মনে নেই, আইকিউ ক্লাসের ক্ষেত্রে সে অনেক ভালো প্রস্তুতি নিয়েছে। আর স্বর্ণ ভাইয়া বাংলা প্রথম পত্রের মতো এত জড়ানো আর কবিতার মতো একটু পেছানো একটা টপিক যে এত সহজে পড়ানো যায়, সেটা স্বর্ণ ভাইয়াকে না দেখলে বুঝলাম না। স্বর্ণ ভাইয়া বাংলার কবিতা, গদ্য, পদ্য এবং উপন্যাস, নাটক এত বড় একটা অধ্যায়কে সে একদম শর্ট নোট করে এমনভাবে পড়িয়েছে যেখান থেকে আমরা বাংলা প্রথম পত্রে কোনো প্রশ্নে আমরা আটকাইনি। আর
বেসিক্যালি আমি একজন সেকেন্ড টাইমার থাকলেও ফার্স্ট টাইমে যেহেতু সব জায়গায় চান্স পেয়েছি ঢাকা বাদে, আহ, মন মতো সাবজেক্ট হয়নি। যেমন আমি রাবিতেও ফার্স্ট টাইম পাইছিলাম, বাট মন মতো সাবজেক্ট হয়নি। তারপরে আমি আসলে সেকেন্ড টাইমের ওই কষ্টটা বুঝিনি। বাট নট দ্য লিস্ট, আমি এটা বলতে চাই যে আপনার পাশের মানুষজন মানে আপনাকে অবশ্যই ফিল করাবে যে আপনি একজন সেকেন্ড টাইমার। যেমন সেকেন্ড টাইমারদের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে কটু কথা। সেকেন্ড টাইমারদের অনেক অপমান, লাঞ্ছনা সহ্য করতে হয়। আসলে সেকেন্ড টাইমারদের বিশেষ করে কথার আঘাত, এটা আমি শুনেছি। যখন আমি বরিশাল থেকে বাসায় চলে আসি তখন আমাকে অনেক বলেছিল যে যাক ফার্স্ট টাইমে হয়েছে, সেকেন্ড টাইমের হবে না। দেন আমি এটা আর কি স্পিড হিসেবে নিয়েছি, নিয়ে আমি সেকেন্ড টাইম দিই। আর আমি যখন আইছিলাম তখন আর মাত্র 1 দিনের সময় ছিল, 1 মাস 2 মাস 22 দিন। যার ফলে ফাহাদ ভাই একটা করে দিছিল যে 40 ডে চ্যালেঞ্জ। ওই ক্লাসগুলো আমি সব করেছি, আসলে আমি রেকর্ড করেছিলাম। তারপরে ওই ক্লাসগুলো সবগুলো করেছি, ফাউন্ডেশন ক্লাস, তারপরে ভাইদের ফাউন্ডেশন ক্লাসের পরে প্র্যাকটিস ক্লাস ছিল। এই প্র্যাকটিস ক্লাসগুলো খুবই কার্যকর। যেমন কেউ যদি মনে করে যে আমি ফাউন্ডেশন ক্লাসের পরে নিজে বইতে প্র্যাকটিস করতে কষ্ট হচ্ছে, তাহলে ভাইদের প্র্যাকটিস ক্লাসটা করলে এনাফ। আর আমি আরেকটা কথা বলতে চাই, আমি যখন ফার্স্ট টাইমে বরিশাল বিশ্ববিদ্যালয়ে থাকা সত্ত্বেও সেকেন্ড টাইম দিই, আমার একটা বন্ধু ছিল, আমরা এক রুমে থাকতাম, যার নাম মিলন। ও এখন বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করছে। আমাদের একটা স্বপ্ন ছিল, আমরা বলছিলাম যে সামনের বার 73 ব্যাচ হিসাবে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল ওরিয়েন্টেশন করব। ইনশাল্লাহ আল্লাহ আমাদের স্বপ্ন পূরণ করেছে। মিলন আর আমি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের একটা কোর্স কিনি, কেনার পর আমরা দুজন একসাথে ক্লাস করেছি এবং আমরা এতটাই উপকৃত হয়েছি যে ইনশাল্লাহ রাবিতে আমার বন্ধু মিলন 259তম আর আমি 368তম পজিশন করেছি এবং চট্টগ্রামে ইসলামের ইতিহাস বিভাগের জন্য মনোনীত হয়েছি। যাই হোক, সব কিছু শেষে আমি কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহকে। আর আরেকটা কথা না বললেই নয়, যেমন আমি সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে বলি, সেকেন্ড টাইমাররা বর্তমানে নিজেদের হয়তো ভাবতেই পারো যে আমরা হয়তো বোঝা হয়ে গেছি, কারণ চান্স পাইনি, অনেক কথা তোমাদের আর কি শুনতে হয়েছে, এগুলো খারাপ লাগে। বাট আমি সেকেন্ড টাইমারদের বলি তারা হলো পরীক্ষিত যোদ্ধা। যেমন কি তুমি জীবনে একবার হেরে গেছো, এর মানে এই নয় যে তোমার জীবন শেষ হয়ে গেছে। তোমার আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে জীবনে দ্বিতীয়বার সুযোগ দেয়। সেকেন্ড টাইমাররা তোমরা তোমাদের সুযোগকে কাজে লাগাও। আর আমি ব্যক্তিগতভাবে সাজেশন করবো, যেহেতু আমি পাইছি, তোমরা এডুকেশনের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হও। এই ব্যাচের পড়ানোর মানে অসাধারণ পড়াই, যেমন প্রতিটা টপিক ধরে ধরে পড়ায়। আর ফার্স্ট টাইমে বেশিরভাগ আমাদের হয়তো ইংলিশের লেখ থেকে কিংবা আমরা প্রিভিয়াস কোয়েশ্চেন পড়ি না। এডুকেশনে পড়লে তোমার প্রিভিয়াস কোয়েশ্চেন এবং সব কিছু প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে সলভ হয়ে যাবে। আর পরীক্ষার আগে ম্যারাথন ক্লাস আছে, যার মাধ্যমে তোমার পুরো টপিকটা একদম পুরো যতগুলো টপিক পড়ছো একটা সাবজেক্টের একদম কভার হয়ে যাবে। সেকেন্ড টাইমে হতাশা, কষ্ট এটা থাকবে আমি জানি, কিন্তু সেকেন্ড টাইমারদের মনোবলটা ধরে রাখা অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমি যখন সেকেন্ড টাইমার ছিলাম আসলে তখন এমন হয়তো যে আমি হয়তো চান্স পাবো না। মহসিন ভাইয়ের একটা কথা আমার মনে পড়ছে যে এই বেটা তুই পড়ছিস, তুই ছাড়া কে চান্স পাবে বল, এটা বলছে এই ভন্ডের দল, এরকম ভাইয়া বলতো, এটা খুব ভালো লাগতো। তারপরে স্বর্ণ ভাই এসে বলতো এই যে আমাদের তারকা শিক্ষার্থীরা এইগুলা খুব অনুপ্রেরণা জাগাইছে। আর বিশেষ করে সুফিয়ান ভাই বলতো যে আল্লাহ পরিশ্রমীদের নিরাশ করে না। আর আমি একটা কথা বিশ্বাস করি যে মেধাবীরা হেরে যায় কিন্তু পরিশ্রমীরা জিতে যায়। যাই হোক, সর্বশেষ মহান আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আজকে আমাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। আর এটা আসলে কোনো বড় অর্জন হয়তো না, তবে এটা আমার কাছে অনেক বড়, কারণ আমার স্বপ্নের ভার্সিটি পড়ার সুযোগ পেয়েছি। যাই হোক, এডুকেশন দীর্ঘজীবী হোক। এডুকেশন স্যারদের জন্য আমার অনেক দোয়া রইল। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।